আসসালামু আলাইকুম। এম আই অডিবল? আমাকে কি শোনা যাচ্ছে ভাই? আপনারা একটু আমাকে বলেন। আচ্ছা, আমরা 35 বাজে, আমরা আস্তে আস্তে শুরু করি। ঠিক আছে। আজকে ক্লাসে আমাদের হচ্ছে থিওরি কভার করতে হবে, তো একটু ঝামেলাই হবে, সময় লাগবে সেখানে। আজ খুব বেশি ম্যাথ হয়তো করতে পারবো না, তো আমরা একটু করে শুরু করি। আচ্ছা, তো আমরা নাম্বার থিওরি আজকে হচ্ছে সেকেন্ড পার্টটা দেখব। সেটা হচ্ছে যে আমরা আগের দিন দেখছিলাম যে কিভাবে সংখ্যা নিয়ে কাজকর্ম করা যায়, বেসিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে হচ্ছে আমরা বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। এখান থেকে আপনারা কোশ্চেন প্রায় আসতে দেখবেন। সো আমরা আমরা গত ক্লাসে হচ্ছে এরকম একটা দেখছিলাম যে এই যে একটা ডায়াগ্রাম দেখছিলাম যে সংখ্যাকে আসলে কত ভাগে ভাগ করা যায়। সো এখানে আমাদের দুইটা জিনিস আমাদের বাদ ছিল। একটা হচ্ছে আমরা প্রাইম নাম্বার কি সেটা পড়ছিলাম না, আর একটা হচ্ছে আমরা কম্পোজিট নাম্বার কি সেটাও পড়ি নাই, আমরা এটা রেখে দিয়েছিলাম। তো আমরা আজকে ওখান থেকেই শুরু করব। ঠিক আছে। সো প্রাইম নাম্বার নিয়ে একটা বেশ আলোচনা হবে। প্রশ্ন হচ্ছে প্রাইম নাম্বার কি জিনিস। প্রাইম নাম্বার হচ্ছে, আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা চাইলে মানে সবসময় যেটা হয় না যে একটা সংখ্যাকে চাইলে কিন্তু অনেকগুলা সংখ্যার গুণফল আকারে লেখা যায়। উদাহরণস্বরূপ আমি যদি বলি 20, এটাকে আমি চাইলে 2 গুণ 10 লিখতে পারি। এটাকে আমি চাইলে 5 গুণ 4 লিখতে পারি। সো এরকম বিভিন্ন কম্বিনেশন পসিবল। বাট কিছু কিছু সংখ্যা আছে যেই সংখ্যাগুলাকে আমি এক এবং ওই স্পেসিফিক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো না। একটা এক্সাম্পল নেই, লেটস সে 19। এটাকে এক দ্বারা ভাগ করা যায়, অ্যান্সার আসবে 19। আবার এই 19 কে 19 দ্বারা ভাগ করা যায়, অ্যান্সার আসবে 1। এই দুইটা কেস ছাড়া 19 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো যখনই এরকম কোনো কেস আসবে যে কোনো একটা সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো প্রাইম নাম্বার। এরকম প্রাইম নাম্বার কি কি হইতে পারে আপনারা নিজেরা চেষ্টা করেন। প্রাইম নাম্বার হইতে পারে 2 হইতে পারে, 3 প্রাইম হইতে পারে, পাঁচ, তারপরে সাত, 5 হইতে পারে, 7 হইতে পারে। 9 কি 11। হবে বলেন তো? না, কেন প্রাইম হবে না? 9 কে 1 এবং 9 ছাড়া আর কি দ্বারা ভাগ করা যাবে? 3 দিয়ে, 3 তিরিকা 9। ইন্দিরিকা নয়, এক্স্যাক্টলি। তারপরে 11 হইতে পারে, 13 হইতে 13। পারে, এন্ড সো অন। এইভাবে হচ্ছে প্রাইম নাম্বার যাবে। সো প্রাইম নাম্বার জিনিসটা বোঝা গেল। সো একটা জিনিস খেয়াল রাখবেন, প্রাইম নাম্বারের ফ্যাক্টর অল প্রাইম নাম্বারের ফ্যাক্টর অলওয়েজ হবে দুইটা। কি কি কি? একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে ওই সংখ্যা। লেটস সে আমি যদি 7 বলি, 7-এর ফ্যাক্টর হচ্ছে দুইটা। কি কি? এক আর 7। আমি যদি 11 এর ফ্যাক্টর বলি তাহলে এক আর 11। আমি যদি 13 এর ফ্যাক্টর বলি তাহলে এক আর 13। সো প্রত্যেকটা প্রাইম সংখ্যা বা প্রাইম নাম্বারের ফ্যাক্টর হবে দুইটা। ঠিক আছে। ঠিক এই হিসাব করলে আমাকে এবার আপনারা বলেন তো যে এক
এই সংখ্যাটা কি প্রাইম নাম্বার? এক কি প্রাইম প্রাইম- নাম্বার? না, এটা প্রাইম না। কেন এটা প্রাইম না একটু বলেন আমাকে, কি যুক্তিতে, কি লজিকে? দুই থেকে শুরু, এটুকু জানি, এক কেন না সেটা জানি না। দুই তিন এভাবে শিখছি, পাঁচ। আচ্ছা দেখেন, একটু আগে বললাম যে ভাই প্রত্যেকটা আপনি প্রাইম। আপনি তো বললেন দুইটা লাগবে। আচ্ছা হ্যাঁ, দেখেন, যে কোনো প্রাইম নাম্বার তার কিন্তু দুইটা হচ্ছে ফ্যাক্টর থাকবে, হ্যাঁ। আপনি 7-এর ক্ষেত্রে দেখেন 1 7, 11 এর ক্ষেত্রে 1 11, 13 এর ক্ষেত্রে 1 13, অ্যান্ড সো অন। বাট আপনি একের ক্ষেত্রে দেখেন, আপনি একের ফ্যাক্টর 1 বানান, আর কি বানাইতে পারবেন? এর কিন্তু আর কোনো ফ্যাক্টর নাই। সো সেই হিসাবে কিন্তু এক প্রাইম নাম্বার হলো না, ঠিক আছে। এক কিন্তু প্রাইম নাম্বার হলো না। আচ্ছা, সো দেখেন এখানে কিছু প্রপার্টিজ বলে দেওয়া আছে প্রাইম নাম্বারের, যে এ নাম্বার হুইচ হ্যাজ নো ফ্যাক্টর এক্সেপ্ট ইটসেলফ অ্যান্ড ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে ওই এক, ইজ এ প্রাইম নাম্বার। বলা হচ্ছে জিরো ইজ নট এ প্রাইম নাম্বার, শূন্য কোনো প্রাইম নাম্বার না, কারণ এটার কোনো ফ্যাক্টর নাই। শূন্যকে কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না, ঠিক আছে। সো জিরো ইজ নট এ প্রাইম নাম্বার। আচ্ছা, দ্য নাম্বার ওয়ান ইজন্ট এ কনসিডার্ড প্রাইম অ্যাজ ইট হ্যাজ অনলি ওয়ান ফ্যাক্টর, যেরকম এর একটাই ফ্যাক্টর আছে, সো এই জন্য এককে প্রাইম হিসেবে কনসিডার করা হয় না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে দ্য স্মলেস্ট অ্যান্ড অনলি ইভেন প্রাইম নাম্বার ইজ টু, একমাত্র জোড়, একমাত্র ইভেন প্রাইম নাম্বার হচ্ছে টু, ঠিক আছে। এছাড়া টু ছাড়া আর কোনো প্রাইম নাম্বার আপনি পাবেন না যেটা ইভেন। আপনি যে কোনো ইভেন নাম্বার নেন, আমরা জানি সমস্ত ইভেন নাম্বারই কিন্তু দুই দ্বারা বিভাজ্য। সো দুই কিন্তু এক এবং ওই দুই ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। সো টু ইজ দা অনলি ইভেন প্রাইম নাম্বার পসিবল, ঠিক আছে। আচ্ছা, এবং ইভেন প্রাইম নাম্বার সেটা না, এটা হচ্ছে সবচেয়ে মানে ছোট প্রাইম নাম্বারও এটা, এর নিচে আর কোনো প্রাইম নাম্বার হয় না, দুই থেকে প্রাইম নাম্বার শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দ্য ফার্স্ট অড প্রাইম নাম্বার ইজ থ্রি, প্রথম অড প্রাইম নাম্বারটা হচ্ছে তিন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি এই কথাবার্তাগুলো ছিল, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে হ্যাঁ, কমপ্লিট নাম্বারটাও আমার একটু বলে দিই। আমার কোয়েশ্চেন আছে একটা। জি সেটা হচ্ছে বলেন। জিরো কেন প্রাইম নাম্বার না, বিকজ ও তো ওয়ান দিয়ে ডিভাইড হয়। আচ্ছা, জিরোকে প্রাইম নাম্বারের এক্সাম্পল বলা হচ্ছে যে আহ, আপনার কোনো একটা নাম্বার, কোনো একটা সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হতে হবে, রাইট? তো আপনি কি জিরোকে জিরো দিয়ে ভাগ করতে পারবেন? না। আপনি তো জিরোকে জিরো দিয়ে ভাগ করতে পারবেন না, রাইট? সো ডেফিনেটলি তাইলে জিরো হচ্ছে আপনার প্রাইম নাম্বার, কনসিডার করা যাচ্ছে না। প্রাইম নাম্বার হইতে গেলে ওই সংখ্যাটা, মানে যে সংখ্যাটাকে আমি চিন্তা করছি, ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারতে হবে, বাট সেটা তো এই কেসে সম্ভব হচ্ছে না। তাহলে কিভাবে হলো? আচ্ছা, আপনারা কি স্ক্রিনে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না? স্ক্রিন কি সামহাউ স্ট্যান্ড স্টিল হয়ে গিয়েছে? আমি স্ক্রিনে এগুলো মুছতেছি, বাট এগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা এখন স্ক্রিনে কি না, দেখতেছেন? না ভাইয়া, স্টিল হয়ে আছে। ওকে, এটা তো হওয়ার কোনো কারণ দেখছি না। এভরিথিং ইজ রানিং ফাইন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, একটু বের হয়ে আবার ঢুকি।
আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ফাইন। সো আমরা হচ্ছে কম্পোজিট নাম্বারটা প্রাইম নাম্বার এক্স্যাক্টলি অপোজিট, মানে প্রাইম নাম্বার বাদ দিয়ে আর যেগুলো থাকবে সেগুলো কম্পোজিট নাম্বার। সো কম্পোজিট নাম্বারের যেই ডেফিনেশনটা সেটা হবে যে এখানে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো এরকম অনেক সংখ্যা থাকবে যেগুলা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। ঠিক আছে, এটার এক্সাম্পল হতে পারে 30। আমি 30 কে এক এবং 30 ছাড়াও আরো বেশ কয়েকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। সেটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। ওকে, সো দিজ আর দ্য কম্পোজিট নাম্বারস। সো প্রাইম নাম্বারস এর আলোচনা আমাদের এখনো শেষ হয়নি। আমরা এখানে দেখব যে আচ্ছা, এখানে আমরা বলছি যে প্রাইম নাম্বারের যে 1 থেকে 100 এর মধ্যে যে প্রাইম নাম্বার গুলো, এগুলো আমি একটু লিস্ট করে দিয়েছি। সেটা হচ্ছে দেখেন, 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5, 7, এখানে 4টা প্রাইম নাম্বার আছে। আর 11 থেকে 20-এর মধ্যে 4টা প্রাইম নাম্বার আছে। 21 থেকে 30-এর মধ্যে প্রাইম নাম্বার আছে 2টা। এভাবে করে 1 থেকে শুরু করে 100-এর মধ্যে বিভিন্ন রেঞ্জে প্রাইম নাম্বার গুলো এখানে লিস্ট করা আছে। ঠিক আছে, সো বিভিন্ন সময় পরীক্ষায় সরাসরি এরকম আসে যে লেটস সে 61 থেকে 80 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারবো যে 61 থেকে এটার মধ্যে আছে 2টা আর 3টা, সো 5টা। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব সম্ভবত কোন একটা জায়গায় আসতে দেখছি। ঠিক আছে, তো এরকম কোশ্চেন আসে সরাসরি। তো এগুলো একটু মুখস্থর মতোই অ্যান্সার করে ফেলা যায়। তো আপনারা এগুলো মনে রাখতে পারেন। আবার অনেক সময় আসে যে 1 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা, 25টা। এই যে বিভিন্ন রেঞ্জে এটা দেওয়া আছে। ঠিক আছে, ঠিক একইভাবে 101 থেকে 200-এর মধ্যে দেওয়া আছে। তো আপনাদের এগুলো যে মুখস্থ করতে হবে সেটা না। ইটস লাইক যে আপনারা চিনবেন, হ্যাঁ, অন্তত এই যে 1 থেকে 100-এর মধ্যে যেগুলো আছে এইগুলা, এই 1 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার গুলো আপনারা চিনে রাখবেন। ঠিক আছে, যে 2, 3, 5, 11, 13, 17 শুরুর দিকের গুলা মোটামুটি সবাই চিনে, কিন্তু 50-এর পরের গুলা একটু আপনারা চিনে রাখবেন, জেনে রাখবেন। ঠিক আছে, এগুলো আপনাদের ক্যালকুলেশনেও হেল্প করবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আগের কথাগুলোই বলা আছে যে, হ্যাঁ, একটু আগে এই কথাবার্তাগুলো বলছি আমরা। ওকে, সো এখন একটা নাম্বার প্রাইম কিনা এটা আমরা কিভাবে টেস্ট করব, এটা একটু আপনারা খেয়াল করে দেখবেন যে পরীক্ষায় প্রায় সময় আসে যে অমুক একটা সংখ্যা দিয়ে বলে সংখ্যাটা প্রাইম কিনা। তো একটা সংখ্যা প্রাইম কিনা এটা কিভাবে টেস্ট করা যায় বা কিভাবে এটা বোঝা যায়? ধরেন ছোট ছোট প্রাইম সংখ্যাগুলো 1 থেকে 100-এর মধ্যে যেটি হয়, তাহলে তো মোটামুটি এটা বেরি করে ফেলা যায়। আর আমরা দেখেই চিনতে পারি। বাট সব সময় তো এরকম হয় না। বাট স্টিল আমরা এটা বের করতে পারবো। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলটাই নেই। লেটস সে এখানে দেওয়া আছে 83। সো এখন আমাদের বলা হলো 83 প্রাইম কিনা, এটা বের করার ওয়ে কি? আচ্ছা, তো এটা বের করার ওয়ে হচ্ছে আপনি 83 এর আশেপাশে একটা স্কোয়ার নাম্বার পিক করবেন। এখন 83 এর আগে পরে আর একটা স্কোয়ার নাম্বার আছে 100, রাইট? দিস ইজ স্কোয়ার এন্ড দিস স্কোয়ার। আচ্ছা, তো এখন 83 আপনার 81 এর কাছাকাছি ইন কম্পারিজন উইথ 100। সো আপনি 81টা পিক করবেন। ঠিক আছে, এখন এই 81টাকে আপনি স্কোয়ার রুট করবেন। সো এই ওয়ানের স্কোয়ার রুট করলে হয় 9। ঠিক আছে, আপনি এখন অপেক্ষা ছোট যে প্রাইম নাম্বার দিয়ে আপনি এটা করার চেষ্টা করবেন। যদি এর কোনোটা দিয়েও 83 ভাগ করা যায়, তাহলে ডেফিনেটলি 83 একটা প্রাইম নাম্বার না। কিন্তু যদি 2, 3, 5, 7 এর কোন দিয়েই 83 কে ভাগ করা না যায়, তাহলে আমরা বলতে পারবো 83 একটা প্রাইম নাম্বার। সবাইকে আমরা বুঝছি বিষয়টা? আপনারা একটা করেন, আপনারা করবেন হচ্ছে ওয়ান সিক্সটি ভাই ফাইভ নয়ের পরে মানে কথা আটকে গিয়েছে তো, মানে বোঝা গেছিল না আর কি। মানে নয়ের পরে কি আচ্ছা, করতে আবার হবে? বলবো। জি, জি। আচ্ছা আচ্ছা, 9-এর পরে কথা আটকে গিয়েছে, বলছি। তো আপনারা যেটা করবেন, 81কে স্কোয়ার রুট করবেন, পাইলেন 9। এখন এই যে স্কোয়ার রুট করে যেটা এই 9 অপেক্ষা ছোট
এই 9 অপেক্ষা ছোট যে প্রাইম নাম্বার আছে কি কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এই প্রত্যেক অপেক্ষা ছোট প্রতিটা প্রাইম নাম্বার দিয়ে আপনি আপনার এই সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করবেন, যেটা আপনি টেস্ট করেন যেটা প্রাইম কি। যদি কোনো আপনার ভাগ না করা যায় তাহলে এই সংখ্যাটা একটা প্রাইম সংখ্যা। আবার যদি এর একটা দিয়েও এটাকে ভাগ করা যায় তাহলে আমরা বলবো যে এটা একটা প্রাইম সংখ্যা না। কি ক্লিয়ার? জি ভাইয়া, ওই ভাই আমরা মোর দেন সংখ্যাটা কেন নিব না, লেস দেনটা কেন নিব? আচ্ছা, মোর দেন কেন নিবেন না? আচ্ছা, বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, আপনি তো সবগুলা প্রাইম নাম্বার দিয়ে ট্রাই করবেন না, ঠিক আছে? এইটা নিয়ে মানে 81 এর 83 এর সব থেকে কাছাকাছি স্কোয়ার নাম্বার তো 81, ঠিক আছে? সো 81 এর স্কোয়ার রুট 9। এখন 9 থেকে ছোট কোনো প্রাইম নাম্বার দিয়ে যদি এটাকে ভাগ করা না যায় তাহলে আমরা এটা বলতে পারবো যে এটা থেকে বড় কোনো প্রাইম নাম্বার দিয়েও এটাকে ভাগ করা যাবে না। কারণ দেখবেন আপনি এর বড় যে প্রাইম নাম্বারই নেন না কেন সেগুলা কিন্তু আপনার এই প্রাইম নাম্বার গুলোরই হচ্ছে একটা কম্পোজিশন হবে, ঠিক আছে? সো এই কারণে আপনি এর বড়গুলা নিয়ে ট্রাই করতে পারবেন না। আরেকটা ওয়ে কাজ করা যায়, সেটা অবশ্য আরেকটু লেন্দি। সেটা হচ্ছে কি জানেন, এই 83 কে আপনি 2 দ্বারা ভাগ করবেন, মানে অর্ধেক নিবেন। তো সেটা হয় হচ্ছে আপনার 81.5, ঠিক আছে? এই 81.5 অপেক্ষা ছোট প্রত্যেকটা প্রাইম নাম্বার নিয়ে আপনি 83 কে ভাগ করে দেখতে পারেন। এইটা দিয়েও ট্রাই করা যায়, ঠিক আছে? ওকে। সো এইভাবে হচ্ছে আমরা একটা প্রাইম নাম্বার ট্রাই করতে পারি। আপনারা একটা ট্রাই করেন, আপনারা হচ্ছে 167 এটা ট্রাই করেন তো, এটা প্রাইম নাম্বার কিনা করে আমাকে বলেন। ভাইয়া এটা প্রাইম নাম্বার, কারণ 169 হচ্ছে 13-এর মানে রুট, তো ভাগ যায় না আর। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা আপনারা কি করতে পারছেন ভাই? জি ভাই, আমরা 12 স্কোয়ার করছি আর কি, মানে আচ্ছা, 12 কারোর। স্কোয়ার করছেন, কিন্তু সেটা তো আসলে খুব একটা, আচ্ছা ঠিক আছে, আপনি করছেন 12 স্কোয়ার 144। এখন 144 167 আর 13 স্কোয়ার করলে হয়তো 169। তো এখন আপনি কোনটা নিবেন? এইটা থেকে এটার দূরত্ব বেশি না ভাই? এটা থেকে এটার দূরত্ব কম না? জি জি, 13 স্কোয়ার নিব আর কি। কাছাকাছিটা নিবেন, ঠিক আছে? সব থেকে কাছাকাছিটা নিবেন। হ্যাঁ, কাছাকাছিটা নিবেন, কাছাকাছিটা নিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা সংখ্যা প্রাইম কিনা সেটাও আসলে বের করা শিখে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রাইম নাম্বার থেকে একটু ভিন্ন আলোচনায় যাব, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা, ঠিক আছে? একটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা, মানে অন্য কোনো সংখ্যা বলতে আমরা খুবই ছোট ছোট সংখ্যা দিয়ে সরাসরি ভাগ করা যায় কিনা এটা একবারে দেখে চিনতে পারি, ঠিক আছে? কোনো একটা সংখ্যা, লেটস একটা বড় সড়ো 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা বিভাজ্য কিনা, এইগুলো আমরা ওই সংখ্যাটা দেখে খুব দ্রুত বলতে পারি, ঠিক আছে? তো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার উপায় খুবই সহজ। সংখ্যাটা যদি জোড় হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, এই কথাটা অন্যভাবে বলা যায়, জোড় সংখ্যার শেষে সবসময় সবসময় 0, 2, 4, 6 বা 8 এই ডিজিট গুলা থাকে। তো আমরা বোথ ওয়েতেই বলতে পারি যে একটা সংখ্যা যদি, একটা নাম্বার যদি ইভেন হয় তাহলে ওই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 2, অথবা একটা নাম্বারের লাস্টে যদি 0 বা 2 বা 4 বা 6 বা 8 হয় তাহলেও ওই ইন্টিজার নাম্বারটা ইজ ইভেনলি ডিভিজিবল বাই 2। বুঝা গেল?
আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে একটা সংখ্যাকে তিন দ্বারা মানে ভাগ করা যায় কিনা এটা কিভাবে বুঝবো। তো যেটা করব যে আমরা একটা সংখ্যা নিয়ে বুঝাই, তাহলে এটা বোঝানো সহজ হবে। লেটস সে 5 6 7 9 1, এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা। সো যে কোনো সংখ্যা, যে কোনো নাম্বার তিন দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার জন্য প্রত্যেকটা নাম্বারের প্রত্যেকটা ডিজিট নিব এবং সেগুলো আমরা যোগ করব। 5 + 6 + 7 + 9 + 1, এটার যোগফলটা হবে হচ্ছে 9 × 10 17, 17 × 6 23, 23 আর 5 28। এই যে যোগফলটা, এই যোগফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয়, তিন দ্বারা যদি ডিভিজিবল হয়, তাহলে এই পুরা নাম্বারটাই তিন দ্বারা ডিভিজিবল হবে। এখন আপনারা বলেন 28 কি তিন দ্বারা বিভাজ্য, এটা কি তিন দ্বারা ডিভিজিবল? না, তিন না। দ্বারা ডিভিজিবল না। এক্স্যাক্টলি, এটা তিন দ্বারা ডিভিজিবল না। সো এই সংখ্যাটা কিন্তু তিন দ্বারা ডিভিজিবল হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসি আমরা চার দ্বারা বিভাজ্যতা হিসাবের ক্ষেত্রে। চার দ্বারা বিভাজ্যতা হিসাবের ক্ষেত্রে আমরা দেখব কোন একটা সংখ্যার শেষের দুইটা, আমরা শেষের দুইটা ডিজিটের দিকে তাকাবো। আমরা যদি এই সংখ্যাটাই নেই, এর শেষের দুইটা ডিজিট নিলে হয় 91, রাইট? 91। এখন আমরা শেষের দুইটা ডিজিট নিয়ে যেই নাম্বারটা তৈরি হয়, ওই নাম্বারটা যদি চার দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলবো এই পুরা নাম্বারটাই চার দ্বারা ভাগ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 91 কিন্তু চার দ্বারা ভাগ করা যায় না। সো এই নাম্বারটাও কিন্তু চার দ্বারা ভাগ করা যাবে না। যদি সংখ্যাটা এরকম হতো, তাহলে কিন্তু আমরা বলতাম যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার শেষের দুইটা ডিজিট নিয়ে কিন্তু যেই নাম্বারটা গঠন করা যাচ্ছে সেটা হচ্ছে 64, হুইচ ইজ ডিভিজিবল বাই 4। তাহলে এই সংখ্যাটা চার দ্বারা কমপ্লিটলি ইভেনলি ডিভিজিবল হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সংখ্যা 4 দিয়ে ইভেনলি ডিভিজিবল কিনা সেটা বের করার আহ, সূত্র। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে একটা সংখ্যা 5 দ্বারা ভাগ করা যায় কিনা। এটা খুবই সহজ। কোন একটা সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, আমরা বলতে পারি ওই সংখ্যাটা 5 দ্বারা ইভেনলি ডিভিজিবল। ঠিক আছে? আচ্ছা, এটা তো আর এক্সাম্পল দেখানোর কিছু নেই। আর একটা হচ্ছে একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা, সেটা আমরা বুঝবো যে সংখ্যাটাকে একই সাথে 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করতে পারতে হবে। ঠিক আছে? একই সাথে 2 এবং 3 দিয়ে। কারণ কি জানেন? ধরেন আমি যদি একটা সংখ্যা নেই 5 9 3, আচ্ছা 3 না, ভুল হলো, 5 9 4, এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে আমরা বের করতে পারি। প্রথমে আমরা দেখি যে একটা জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। সো 3 দ্বারা বিভাজ্যতা কিভাবে বের করে, ডিজিট গুলো যোগ করতে হয়। সো 5 + 9 + 4, সো দিস গিভস আস 5 8 9 9 9। এই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যায়, এটাকে আবার 3 দিয়েও ভাগ করা যায়। সো আলটিমেটলি এই সংখ্যাটা 6 দিয়েও ভাগ করা যায়। So, এখন প্রশ্ন হচ্ছে 6-এর জন্য 2 আর 3 কেন আসলো। এটা এইভাবে আসে, দেখেন 594/6, এটাকে 594/2 × 3 লেখা যায়। এখন এই সংখ্যাটাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে 2 দুগুণি 4, 1 9, 9 দুগুণি 18, 1 4, 7 দুগুণি 14। এখন আপনি এটাকে 3 দিয়ে কাটেন, দেখেন এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। সো 3 9 27, 2 99। সো এই জন্য 2 এবং 3 উভয়কে দিয়েই ওই সংখ্যাটাকে ভাগ করতে পারতে হবে। ঠিক আছে? তাহলেই আমরা বলতে পারবো যে সংখ্যাটা 6 দ্বারা ভাগ করা যায়। সো আবার একটু রিক্যাপ করি, যে কোনো একটা সংখ্যা যদি জোড় হয় তাহলে সেটা 2 দ্বারা ভাগ করা যায়।
কোন একটা সংখ্যার যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়। আবার কোন একটা সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়। 5 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটা যদি 0 বা 5 হয় তাহলে হচ্ছে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। একক স্থানীয় অঙ্ক বলতে কোনটা বোঝায়? সংখ্যার একেবারে শেষের যেই ডিজিটটা থাকে সেটা, ইউনিট প্লেসে যেটা থাকে। ঠিক আছে। আচ্ছা, 6 দ্বারা বিভাজ্যতা কিভাবে হবে? যে কোন একটা সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য তখনই বলবো যখন সংখ্যাটা আলাদা আলাদা হবে 2 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হবে। তো দুইটা কেসই এখানে একসাথে আহ ঘটতে হবে, তাহলে আমরা বলতে পারবো সেটা 6 দ্বারা বিভাজ্য। সো বিভাজ্যতার আরো বেশ কয়েকটা ফর্মুলা আছে, আরো কয়েকটা আছে, এগুলা জানলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন ইজি হবে এবং এই রিলেটেড কিছু ম্যাথ বিভিন্ন পরীক্ষায় আসলে আসে। আচ্ছা, বলা হচ্ছে যে কোন একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আমরা একটু আগে দেখছিলাম 4-এর ক্ষেত্রে যে একক আর দশক স্থানীয় অঙ্ক, একক আর দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। 8-এর ক্ষেত্রে আমরা বলবো একক দশক ও শতক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা বলবো যে এটার এই সংখ্যা, এই অঙ্কটা একক, এটা দশক, এটা ইউনিট nth, আর এটা 100th। সো এই তিনটা ডিজিট দিয়ে তৈরি হলো এই সংখ্যাটা। এখন এইটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। লেটস ফাইন্ড ইট আউট। সো আমরা যদি 8 দিয়ে এটাকে কাটাকাটি করি তাহলে 8 8 64 হবে, হাতে থাকে 5, 5-এর পাশে 4 বসালে হয় 54। 54কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না, 7 8 56 হয়। সো এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয় তাহলে এইটাও 8 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, 4-এর মতো এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এখানে লাস্টের 3টা ডিজিট নিয়ে আমরা কনসিডার করব। ওকে। ভাইয়া, এটা তো 4 গুণ 2 দ্বারা ভাগ করা যায় না, এভাবে ভাঙা যায় না, ওই যে ইয়ার মতো, 6-এর মতো। আচ্ছা, এখন 4 গুণ 2 আপনি যখন করেন এখানে একটু ঝামেলা আছে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে 5 6 6 9 4, এই যে 2 গুণ 4 লিখবো, তাই তো? এখন ভাইয়া বেসিক্যালি আগে কিন্তু দেখেন যে 2 আর 3 ছিল, দুইটাই কিন্তু প্রাইম নাম্বার ছিল। বাট এখানে কিন্তু বেসিক্যালি এটা এরকম না, এটা হচ্ছে আপনার এরকম। তো এখানে কিন্তু আপনি আসলে বলতে পারেন না, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আসি হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতা। 9 দ্বারা বিভাজ্যতা আর 3 দ্বারা বিভাজ্যতার বিষয়টা একই, যে তাদের ডিজিট গুলাকে আমি যদি যোগ করে দেই সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে আমার 9 দ্বারা বিভাজ্য। সো 9 আর 3-এর বিষয়টা একই। 6-এরটা একটু ডিফারেন্ট, বাট 9 আর 3-এর বিষয়টা একই। 4 আর 8-এর বিষয়টাও কাইন্ড অফ একই, বাট 4-এর ক্ষেত্রে হচ্ছে দুই দুই ডিজিট মানে কনসিডার করি, আর 8-এর ক্ষেত্রে 3 ডিজিট হিসাব করি। ঠিক আছে। আচ্ছা, আর কোন একটা সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা এটা আমার মনে হয় বলার প্রয়োজন পড়ছে না। কোন একটা সংখ্যা শেষে শূন্য থাকলে সেটা আমরা ঠিকই বুঝতে পারি যে এটা 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু মনোযোগ দিন। 11 দ্বারা বিভাজ্যতায় একটু ঝামেলা আছে, এটা আসলে একটু পেঁচানো জিনিস এবং একসাথে ইম্পর্টেন্টও। এখানে দেখলাম একটা দুইটা ব্যাংকে কোশ্চেন আসছে। তো একটা সংখ্যা 11 দ্বারা করা যায় কিনা এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তো আমি বেশ বড় সড়ো একটা সংখ্যা নিই। আচ্ছা, এখানে যেটা আমি এক্সাম্পল দিয়েছি সেটা নেই। লেটস সে 2 9 6 2 3। আচ্ছা, দেখেন আমি হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার এখানে একটা নির্দিষ্ট অংশ কিন্তু হচ্ছে ব্লু কালারে মার্ক করছি।
ঠিক আছে, বলা হচ্ছে ইফ দ্য সাম অফ দ্য অড প্লেসড ডিজিট। অড প্লেসড ডিজিট মানে হচ্ছে বেজোড় স্থানীয় সংখ্যা। দেখেন, এটা হচ্ছে প্রথম সংখ্যা না, তিন, সরি প্রথম অঙ্ক না, তিন। 3 নাম্বার অঙ্ক কি? 6। 5 নাম্বার অঙ্ক কি? 2। তাহলে এইগুলা হচ্ছে সব অড প্লেসড ডিজিট। তাহলে এই অড প্লেসড ডিজিট গুলাকে আমি যদি যোগ করি, তাহলে পাই হচ্ছে আমি 11। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি ইভেন প্লেসড ডিজিট গুলাকে একইভাবে নেই, সেটা হচ্ছে সেকেন্ড ডিজিট এটা, ফোর্থ ডিজিট এইটা, এছাড়া তো আর কোনো ডিজিট নাই, সো এটা হবে হচ্ছে 9+2, এইটারও যোগফল 11। সো বলা হচ্ছে অড প্লেসড ডিজিটটা থেকে যদি ইভেন প্লেসড ডিজিটের এই যোগফলটাকে মাইনাস করা হয়, এবং এই মাইনাসটা মানে এই বিয়োগফলটা যদি শূন্য অথবা 11 দ্বারা ভাগ করা যায়, যদি শূন্য হয় অথবা এমন কোনো সংখ্যা হয় যেটা কিনা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা বলবো এই অরিজিনাল নাম্বারটা 11 দ্বারা ভাগ করা যাবে। একটু ঝামেলা হয়ে গেছে না? অনেক একটু পেঁচানো না জিনিসটা? আবার বলি, হ্যাঁ, ভালো করে শোনেন। একটা সংখ্যা 11 দ্বারা ভাগ করা যায় কিনা এটা বোঝার উপায় হচ্ছে, প্রথমে আমরা ওই সংখ্যার বেজোড় স্থানীয় অঙ্কগুলার যোগফল বের করব। বেজোড় স্থানীয় অঙ্কগুলার যোগফল কি কি? এটা হচ্ছে ফার্স্ট ডিজিট, এটা হচ্ছে থার্ড ডিজিট, এটা হচ্ছে ফিফথ ডিজিট। সো এইগুলা নিয়ে আমি যোগ করলাম, যোগফল পাইলাম 11, রেখে দিই। এবার আমি ইভেন প্লেস ডিজিট বা জোড় স্থানীয় অঙ্কগুলা নিব। সো সেকেন্ড ডিজিট হচ্ছে 2, ফোর্থ ডিজিট হচ্ছে 9। আর তো নাই এখানে ডিজিট, যদি থাকতো তাহলে সিক্স ডিজিট নিতাম। আচ্ছা, এটা কিন্তু আমরা এই ডান পাশ থেকে, আমরা এই ডান পাশ থেকে গণনা শুরু করব, হ্যাঁ। 1 2 কিন্তু এই জায়গায় এই ডান পাশ থেকে গণনা শুরু করব। আচ্ছা, তো এখন এই দুইটা যোগফল নেওয়ার ফলে এই অড প্লেসড ডিজিটের যোগফল থেকে প্লেস ডিজিটের যোগফল বাদ দিলে যেই যোগফলটা মানে যেই বিয়োগফলটা পাওয়া যাবে, এই বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় অথবা যদি শূন্য হয়, দুইটা কেস, একটা হচ্ছে আইদার শূন্য হবে অথবা 11 দ্বারা ভাগ করা যাবে। সো এই দুইটার যে কোনো একটা হলেই আমরা বলবো এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখেন একটু বুঝেন কিনা, একটু সময় নেন, এটা একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে আমাদের ডিভিজিবিলিটির মোটামুটি এই জিনিসগুলো জানলে বাকিগুলা আমরা ফিগার আউট করতে পারবো। এই ডিভিজিবিলিটির বিষয়টা শুধু যে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে তা না, স্পেসিফিক ভাবে বলতে গেলে প্রথম দিককার যে কয়েকটা আছে, যে একটা সংখ্যা 4 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 8 দ্বারা ভাগ করা যায় কিনা, আমরা বিভিন্ন ম্যাথ করতে গেলে ক্যালকুলেশন হিসাবটা আমরা যখন করি, বড় বড় সংখ্যা যখন আসে, তখন এই বুদ্ধিগুলা কাজে লাগাইলে কিন্তু একটু দ্রুত ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, আপনারা এগুলা শুধুমাত্র যে ম্যাথের ক্ষেত্রে না, আপনারা যখন পার্সোনালি ক্যালকুলেশন করতে যাবেন, কাটাকাটি করতে যাবেন, তখন আপনারা এই ইনফরমেশন গুলা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশন দ্রুত হবে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু, আর একটা হচ্ছে ফেজ ভ্যালু। এই জিনিসটা আমরা ছোটবেলায়
এরকম ভাবে পড়ছি আমরা হচ্ছে ছোটবেলায় এই জিনিসগুলো আপনারা পড়ছেন, এটা মনে হয় ক্লাস 2-3 তে আমাদের বইতে ছিল। সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার স্থানীয় মান। কেউ কি পড়ছেন স্থানীয় মান? পড়েন নাই কেউ স্থানীয় মান কি জিনিস? জি ভাই, স্থানীয় মান পড়ছিলাম। দাগ দাগ টেনে 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 করতে হয় নিচে। হ্যাঁ, এই যে যে প্রত্যেকটা যে যে সংখ্যা। আবার এরকম দাগ টানতাম, এই যে এরকম হ্যাঁ। মনে পড়ে, এরকম দাগ টেনে টেনে আমরা করছি। এইভাবে দাগ টেনে টেনে আমরা বলতাম এই যে জিরো হচ্ছে একক স্থানীয়, সো এটা হচ্ছে আপনার 0 × 1, সো এটা হবে 0। এই 100টা হবে হচ্ছে, সরি 10 হবে হচ্ছে 1 × 10, সো 10। তারপরে আছে কত, 7, 7 × 100, সো এটা। আচ্ছা, তো আমি এটা কি করলাম বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করেন, লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু হচ্ছে একটা নাম্বারের মধ্যে একটা ডিজিট কোন জায়গায় বসছে সেই জায়গাটার মান কি। আপনারা এরকম পড়ছেন না? এই যে যেই মানে এক্সাম্পলটা দেওয়া আছে, 3, 2, 5, 4, 7, 1, 0। এইটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এভাবে পড়ছেন না আপনারা? সো এইটার প্লেস ভ্যালু হচ্ছে 1। এইটা হচ্ছে দশক স্থানীয়, এটার প্লেস ভ্যালু হচ্ছে 10। এটার প্লেস ভ্যালু হচ্ছে 100। এটার প্লেস ভ্যালু হচ্ছে 1000। এটার প্লেস ভ্যালু হচ্ছে 10,000। এটার প্লেস ভ্যালু হচ্ছে 1 লক্ষ। আর এটার প্লেস ভ্যালু হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, এখন ডেফিনেটলি এইগুলার সাথে আপনি এই ইয়েটা গুণ দিবেন, তাইলে আপনি প্লেস ভ্যালু পাবেন। বাট কনসেপ্টটা আপনারা বুঝছেন কিনা? So এখন এটা কিভাবে করব? এটা করার খুব ইজি একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে, এখানে আমি 2 এর প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু এখানে বের করে বলছি। সো আমি যদি এখান থেকে 4-এর ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু বের করতে চাই, সো হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আমি 4 দেখব। দেখবো 4-এর পরে 3টা ডিজিট আছে, 7 আছে, 1 আছে, 0 আছে। সো আমি 4 বসাবো এবং যে কয়টা ডিজিট এর পরে আছে ওই কয়টা শূন্য বসাবো। সো আমার 3টা ডিজিট এর পরে আছে, 3টা শূন্য বসাই দিব। সো দিস ইজ দা লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু অফ 4 ইন দিস নাম্বার। ঠিক আছে। আর ফেস ভ্যালু কি? ফেস ভ্যালু হচ্ছে কোন একটা সংখ্যার যে অ্যাকচুয়াল যে মানটা, সেটা হচ্ছে তার ফেস ভ্যালু। এই সংখ্যার মধ্যে 4-এর ফেস ভ্যালু কিন্তু অলওয়েজ 4ই, কিন্তু এই সংখ্যার মধ্যে আপনার 4-এর প্লেস ভ্যালু কিন্তু 4,000। ঠিক আছে, বাট 4-এর ফেস ভ্যালু কিন্তু 4। সো লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, এই দুইটা জিনিস কি ক্লিয়ার হলো? ভাইয়া একটু জিরোটা বলবেন, জিরো ওই যে মানে যেটা ইউনিট ডিজিট আছে। আচ্ছা, জিরোটা হচ্ছে আপনার এখানে 0-এর লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু 0ই হবে আসলে, কারণ 0-এর সাথে আপনি যাই গুণ দেন যেটা তো 0ই হবে। ঠিক আছে, আর ফেস ভ্যালু তো 0ই, সো এটা সেম দুইটাই। ওকে। সো এখানে যদি ঠিক 0 না ভাইয়া। হয়ে লেটস সে 5 থাকতো, সো লেটস সে 715, সো আমরা যেটা করতাম 5 নিতাম, সাথে 1 গুণ করতাম। সো দিস উড গিভ আস 5। সো এটা লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু হতো 5। ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু একটা দুইটা প্রবলেম আসে। তো আমরা এখন একটু প্রবলেম সলিউশনের মধ্যে ঢুকে যাই। আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে আহ, কি বলে থিওরি নিয়ে কথাবার্তা বললাম, দুই একটা প্রবলেম সলভ করি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ জেনারেল 2016 সালে এই কোশ্চেনটা আসছে। সেটা হচ্ছে যে একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা হচ্ছে এরকম, সংখ্যাটা পুরা দেওয়া নেই, সংখ্যাটা এরকম দেওয়া আছে এবং বলা হচ্ছে সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, দেওয়াটা আছে, স্টার সাইন দেওয়া আছে, এই স্টারের এখানে কি বসবে? তো আমরা বলছি 6 দ্বারা বিভাজ্যতা
হিসাবটা ছিল এরকম যে যেই সংখ্যাটা 6 দ্বারা ভাগ করা যাবে ওই সংখ্যাটাকে 2 এবং 3 দ্বারা আলাদাভাবেও ভাগ করা যাবে। তো দেখেন এটাকে 2 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, লাস্টে 2 আমরা বুঝতে পারতেছি। তো এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। তো 3 দ্বারা ভাগ করা যেতে গেলে আমাকে এই 5 সাথে এই বক্স সাথে এই 2 এটার যোগফল এমন একটা কিছু হওয়া লাগবে যেটা 3 দ্বারা ভাগ করা যায়, রাইট? জি। তো হ্যাঁ, 5 আর 2 হচ্ছে 7, সাথে সাথে এমন একটা কিছু আমাকে যোগ করতে হবে যা করলে যে যোগফলটা আমার 3 দ্বারা ভাগ করা যাবে। আপনারা বলেন সাতের সাথে কত যোগ করলে এমন একটা যোগফল পাওয়া যাবে যেটা 3 টু। দ্বারা ভাগ করা যায়? এক্স্যাক্টলি, 2। সাথে সাথে আপনি 3 যোগ করেন পাবেন 10, 3 দ্বারা ভাগ করা যায় না। সাথে সাথে আপনি 6 যোগ করেন পাবেন হচ্ছে 13, এটাও 3 দ্বারা ভাগ করা যায় না। এর সাথে আপনি 7 যোগ করেন পাবেন 14, 3 দ্বারা ভাগ করা যায় না। সাথে সাথে আপনি 2 যোগ করেন পাবেন 9। আপনার এখানে হবে, অ্যান্সার হবে 2। আপনার সংখ্যাটা হবে 522। ভাই ওকে, আর একবার যদি একটু বলতেন। আরেকবার বলবো? আচ্ছা, ঠিক জি জি আছে জি। ভাই, বলবো, অবশ্যই বলবো, দাঁড়ান। আচ্ছা, আমাদের হিসাবটা হচ্ছে যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা পুরোপুরি দেয়া নেই, অর্ধেক দেয়া আছে। 5, একটা সংখ্যার শুরুতে 5 শেষে 2, মাঝখানে একটা সংখ্যা অঙ্ক আছে। এই অঙ্কটা কি আমরা জানি না, আমাদের কাছে বের করতে চাইছে, মানে বের করতে বলছে আমাদেরকে। কিভাবে বের করব? বলা হয়েছে এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? এখন যে সংখ্যাকে আমরা একটু পড়ে আসছি, যে সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাকে 2 এবং 3 দ্বারাও একই সাথে ভাগ করা যাবে। একটু আগে আমরা পড়ছি এটা। জি ভাই, এখন বুঝতে পারছি। আপনি আচ্ছা, তাহলে কি আর বলা বাদ দিতে লাগবে? পারেন। না না না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা সামনে গাই। ওকে, ঠিক আরেকটা এরকম প্রবলেম, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে 2014 সালে আসছে। বলা হচ্ছে ইফ দ্য নাম্বার 9187 6 is divisible by 8, then the smallest whole number in place of star will be। তাহলে আমরা বলছি যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে বলা হচ্ছে যে এই যে স্টার দেওয়া যেটা আছে এখানে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা বসতে পারবে। তাহলে আমাদের কিন্তু এটা যখন প্রবলেমটা আমরা সলভ করব, আমরা প্রবলেম পড়ে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোশ্চেনে কিন্তু একাধিক এরকম অপশন থাকতে পারে যেটা এখানে বসালে সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল হবে, বাট আমাকে তার মধ্যে সবচেয়ে ছোটটা উত্তর করতে হবে। এখন আমি জানি না এখানে কি হবে, এখানে সেটা আছে কিনা, বাট এরকম থাকতে পারে। আমাদের এখানে কিন্তু সবগুলা ট্রাই করতে হবে। এখন আমরা 8 দ্বারা বিভাজ্যতার যেই ফর্মুলাটা একটু আগে শিখে আসছি সেটা কি ছিল, সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার লাস্টের 3টা ডিজিট আমরা কনসিডার করব। 6 স্টার এন্ড 2, এইটা হচ্ছে 8 দ্বারা ভাগ করতে পারতে হবে। এখন আমাদের আর কিছু করার নাই, এখন আমাদের অপশন বসায় বসায় দেখতে হবে। আমরা যদি 1 নম্বর অপশন বসাই, আমাদের হবে 612, এটাকে 8 দ্বারা ভাগ করা যায় কিনা। আপনারা আমার সাথে একটু করে ফেলেন, একজন ভাই অলরেডি করে ফেলছেন। সো আমিও একটু করি। এখানে 7 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 7 8 56, হাত থাকে হচ্ছে 5, 5 আর 2 52, এটা যায় না। সো 1 হবে না। আমি যদি 2 দিয়ে করি, এগেইন 7 8 56, ভুল লিখলাম, 7 হবে। তারপরে হচ্ছে আহ 8 হয়, 8-এর পাশে 2 বসালে 72, 8 নং 72। সো আচ্ছা ওয়েট, আমি মনে হয় ক্যালকুলেশনে ভুল করছি। আমি যদি 2 বসাই, 622, এটাকে 8 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে আহ হবে 7 8 56। এরপরে আসে হচ্ছে আপনার আহ 6, 6-এর পাশে 2 বসাইলে হবে 62, 62কে 8 দিয়ে কাটাকাটি করা যায় না। সো এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য না। 3 বসান, এবার কাটাকাটি করি, 7 8 56, এবার আসে হচ্ছে 7। 7-এর পাশে 2 বসালে হয় 72, 72কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়, 8 9 72। এটা কিন্তু 8 দ্বারা ভাগ করা যাচ্ছে।
সো অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, আমাদের এক ভাই আরো আমার অনেক আগেই করে ফেলছেন, তো ভেরি গুড ভাই। আচ্ছা, ওকে। সো এখানকার অঙ্কগুলো মোটামুটি ঘুরে ফিরে এরকমই আসে, যে একটা ডিজিট দেয়া থাকে না, সেখান থেকে বের করতে বলে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে পূবালী ব্যাংকের সিনিয়র অফিসারের এসেছিল। সেটা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নিউমেরিক্যাল নাম্বার এত। এই যে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা হচ্ছে 3, 2, 6, 7, 5, 1, 4, 9। বেশ বড় সড়ো একটা সংখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে এখানে এই যে 7, এই 7-এর লোকাল ভ্যালু এবং ফেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমাকে বের করতে হবে। তো এটার ফেস ভ্যালু কত হবে? ফেস ভ্যালু যা তাই, ফেস ভ্যালু চেঞ্জ হয় না, ফেস ভ্যালু চেঞ্জ হয় না, ফেস ভ্যালু যা ছিল তাই। এটার লোকাল ভ্যালু কত হবে? সি, লোকাল ভ্যালু বের করার জন্য আমার যেই ডিজিট সেটাকে লিখবো, এরপরে যে কয়টা ডিজিট আছে ওই সংখ্যায়, উম, বাম দিক সরি ডান দিকে যে কয়টা ডিজিট আছে সেগুলা সেই কয়টা শূন্য বসাবো। তাহলে এই সংখ্যার ডান দিকে ডিজিট আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। তো তাহলে 4টা শূন্য বসাই দিব। সো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এটা ডিফারেন্স বের করতে হবে, লোকাল ভ্যালু থেকে ফেস ভ্যালু পার্থক্য করতে হবে। সো আপনি 7,000 থেকে, সরি 70,000 থেকে 7 বাদ দেন, তো আপনার অ্যান্সার হবে 69,993। সো ইওর অ্যান্সার ইজ বি। ঠিক আছে। আচ্ছা, তো এটা খুবই ইজি ছিল। বেসিক্যালি এই চ্যাপ্টারের বা এই অংশটুকুর যে প্রবলেম গুলা, সেগুলা খুব একটা কঠিন আসে না, এগুলো একটু সহজ সহজই আসে। কঠিন জিনিস দিবে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা, সেটা হচ্ছে রিমাইন্ডার, এই যে ভাগশেষ রিলেটেড কিছু ব্যাপার স্যাপার থাকে, ওইগুলা দিয়ে বেশ পেঁচানো যায় এবং ওগুলো একটু কঠিন আসে। হোপফুলি আমরা ওটা নেক্সট দিন দেখবো। তো আমরা সামনে আগাই দেখি। এই যে এটা অলরেডি আমি বলছি যে কিছু কিছু জিনিস আছে সরাসরি মুখস্থ জিনিস। এটা দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষায় 2016 সালে আসছে, বলছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর লেস দ্যান 50। এখানে ম্যাথের কোনো বিষয় থাকে না, জাস্ট কাউন্ট করতে হয়। তো একটু কাউন্ট করি আমরা, চলেন। 2, 3, 5, 7, 11, 13, তারপর হচ্ছে 17, 19, 23, 29, দেখি কতদূর লিখতে পারি, 31, 37, তারপরে হচ্ছে 41, 43, তারপরে 47, খুব সম্ভবত এইগুলাই। চলেন তো দেখে আসি ভুল করছি কিনা। এইখানে হচ্ছে 4টা, এইখানেও হচ্ছে 4টা, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে 3টা। সো আমি যেটা লিখছি সেই হিসাবে লিখছি হচ্ছে 4 আর 4 8, 8 আর 4 12 আর 3 15টা। আমাদের এটা তো স্লাইডে ছিল রাইট, সামনের দিকে। তো চলেন আমরা দেখে আসি আমাদের ঠিক আছে কিনা। ওই ছিল, আচ্ছা 50 পর্যন্ত তাই না? তাহলে 4, 4, 2, 2, 3, এই তো হইছে মনে হয়। 4 আর 4 8, 8 আর 4 12 আর 3 15টা। ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে 15। ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাদের মধ্যে আপনাদের মধ্যে একজন আমাকে হচ্ছে ইনবক্সে মেসেজ করছিলেন যে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে বা কই থেকে, কারণ আগারওয়ালের বইতে তো 250-300 প্রবলেম দেয়। সো আমি আজকেই চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিস ম্যাটেরিয়াল এই চ্যাপ্টারের জন্য দিয়ে দেওয়ার। বাট আজকে না পারলেও কালকে ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালের মধ্যে আমি হচ্ছে একটা বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আপনাকে দিব। ঠিক আছে, আপনারা প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে ওগুলা প্র্যাকটিস করবেন, আর আমরা তো প্রিভিয়াস ইয়ারের কিছু এখানে করতেছি। ঠিক আছে,
এটা করবেন। তারপরে হচ্ছে আগারওয়ালের কিছু বাছাই করা প্রবলেম আমি দিব আপনাদেরকে, যেগুলো আলাদা করে বাছাই করা, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনই, বাট সেগুলো আগারওয়াল থেকে আসছে। ঠিক আছে, আমি ওগুলা কিছু বাছাই করে আপনাদের দিব, সো আপনাদের সব করা লাগবে না। হয়তো এক একটা চ্যাপ্টারে 35 থেকে 40টা প্রবলেম হয়তো থাকবে ম্যাক্সিমাম। হ্যাঁ, আর এরপরে আমাদের জিম্যাট ক্লাবের কিছু প্রবলেম আমার সামনে যখন আস্তে আস্তে পড়বে, আমি সেগুলো আপনাদের দিতে থাকবো। ঠিক আছে, এইভাবে আমরা প্র্যাকটিস করব, বাট মোস্টলি আমাদের প্র্যাকটিস এইগুলার উপরেই যাবে। তাহলে আপনাদের একটা জায়গা থেকে অনেক কিছু করা লাগবে না। আচ্ছা, একজন ভাই আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে খায়রুল অ্যাডভান্স ম্যাথ বইটা কেমন। ভাই, বই তো সবই ভালো, ঠিক আছে, এগুলো আসলে খারাপ না। ওই খায়রুল অ্যাডভান্স ম্যাথ যেটা বলছেন, সেটা আসলে ওই মানে আগারওয়ালের বইয়েরই হচ্ছে একটা বাংলা ভার্সন। তো আপনার কাছে যদি সেটা করে যদি আপনি বুঝতে পারেন, আপনার যদি সেটা উপকারে দেয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন আপনার উপকারে দিচ্ছে কিনা সেটা একটা ইস্যু। তবে ব্যক্তিগতভাবে আমি খায়রুল ভাইয়ের বই এর যে বিষয়টা আমি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে অনেকেরই ইংরেজিতে হচ্ছে ম্যাথ করতে সমস্যা হয়। তো যাদের একটু ইংরেজিতে আটকে যায় তারা করে কি, ওই খায়রুল ভাইয়ের বইগুলোতে ইংরেজির সাথে সাথে বাংলা মিনিংও দেওয়া থাকে। তো তারা চট করে ইংরেজি না পড়ে একটু বুঝতে না পারলেই বাংলায় ঢুকে যায়। বাট আগারওয়ালের বইতে তো আর বাংলা করা নেই, তো আপনাকে ওইটাই চেষ্টা করতে হবে। তো এর জন্য আমার কাছে মনে হয় ওই জায়গাটা আগারওয়ালের বইটা ভালো বেশি। ঠিক আছে, আর আপনার যদি এরকম হয় যে না আমার ইংলিশ বাংলাতে কোনো সমস্যা নেই, আমি যে কোনোটাই পড়তে পারি, তো আপনি হাইরুলস অ্যাডভান্স ম্যাথ দিয়ে করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা চমৎকার একটা ম্যাথ আছে, এটা আমার খুব একটা পছন্দের একটা ম্যাথ। এখানে আমি যেহেতু এটা মানে স্লাইডে রেডি করছি, সো আমি খুব সুন্দর করে এটা আর কি ইকুয়েশনটা বসাইতে পারি নাই। আমি একটু বসাই। সেটা হচ্ছে 4⁴ প্লাস 4⁴ প্লাস 4⁴ এই সংখ্যাটা এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য? আপনারা কি প্রবলেমটা বুঝছেন? এটা হচ্ছে আইবি এর বিবি এর ভর্তি পরীক্ষায় 2009-10 সালে আসা একটা প্রশ্ন, এবং এটা বিভিন্ন সময় এই সেম টাইপের কোশ্চেন বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতেও আসছে। ঠিক আছে, তো এত বড় 4⁴ কত বড় একটা সংখ্যা, 4⁴ আরো বড় সংখ্যা, 4⁴ আরো বড় সংখ্যা। এখন এই বড় সংখ্যা, এই যে 7, 13, 15, 17, এগুলা দিয়ে আসলে ভাগ করা যায় কিনা কিভাবে বুঝবো? তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কমন নিব এই তিনটা রাশি বা তিনটা যে টার্মস গুলো আছে, এখান থেকে আমি যদি 4⁴ কমন নিই, তাহলে 1 + 4⁴ প্লাস 4⁴ এরকম লেখা যায় না? দেখেন তো, এই তিনটা জিনিস থেকে আমি 4⁴ লিখছি, কারণ এখানে তো 4⁴ আছে, এখানেও 4⁴ আছে, এখানেও 4⁴ মানে 41 আছে। এই কথাটার অর্থ হচ্ছে 4কে আমি 41 বার গুণ দিছি। এই কথাটার অর্থ হচ্ছে 4কে আমি 42 বার গুণ দিছি। এই কথাটার অর্থ হচ্ছে 4কে আমি 43 বার গুণ দিয়েছি। সো এর মধ্যে তো ডেফিনেটলি 41 বার গুণ দেওয়া আছে, তাই না? সো এখান থেকে আমি যদি ওই 4⁴ কমন নিই তাহলে 1 হয়। এখান থেকে 42টা 4 ছিল, সেখান থেকে 41টা 4 কমন নিছি, তাহলে একটা 4 থেকে যায়। এখানে 43টা 4 ছিল, 41টা 4 কমন নিয়েছি, সো 2টা 4 থেকে যায়। কমন নেয়ার এই বিষয়টা কি বোঝা গেল ভাই? জি ভাই। ওকে, সো এখন আমরা এখানে একটা সুন্দর করে জি লিখে ভাই, ফেলতে বুঝতে পারছি পারছি। 1 + 4 আর 4×4 = 16। সো এটাকে আমি যদি যোগ করি, 16 আর 4 20 আর 1 21। এখন এই সংখ্যাটা দেখেন তো, এই 21কে আমার 7 দ্বারা ভাগ করা যায়। জি। 21, ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, 21কে জি। যদি 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে বেসিক্যালি এই পুরা সংখ্যাটাকেই কি 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না? জি ভাই। জি ভাই। সো এই পুরা সংখ্যাটাই দেখেন 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, অপশনে 7 আছে। এই একই কথা আমরা 3-এর ক্ষেত্রেও বলতাম, এখানে যদি 7 না দিই, আমি যদি 3 দিতাম, তাইলেও কিন্তু উত্তর 3 হইতো। এই পুরো সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, বোঝা গেল? এটা খুব চমৎকার একটা প্রবলেম, বেশ ট্রিকি।
আচ্ছা, এখন আমরা বেশ ইন্টারেস্টিং একটা টপিক দেখবো। আহ এই টপিকটা পড়ার আগে আমি আপনাদের একটা প্রবলেম দিই, সেই প্রবলেমটা সলভ করে দেখানোটা ইজি। ধরা যাক আমি যদি বলি 637 টু দি পাওয়ার 2024 সমান, এই সংখ্যাটা সমান তো কত এটা বলতে পারবো না, বলবো যে এই সংখ্যাটা। তাহলে এখন এই যে এত বড় একটা সংখ্যা, এই সংখ্যার ইউনিট ডিজিট কত হবে, এটা কিভাবে বের করব? তো এটা আমরা বের করতে পারি, সাইক্লিসিটি টেবিল বলে একটা বিষয় আছে। আমরা টেবিল টেবিল কিছু মুখস্থ করব না, আমরা কনসেপ্টটা বুঝবো। আমাদের এই কোর্সটা করার একটা অবজেক্টিভই হচ্ছে যে আমরা কনসেপ্ট বুঝবো। ঠিক আছে, আমরা খুব বেশি মুখস্থ শর্টকাট বা এইসবের দিকে যাব না, আমরা কেন হচ্ছে একটা জিনিস কিভাবে হচ্ছে ওই জায়গায় যাব। তো আমি সাইক্লিসিটি টেবিল দিয়ে আরামসে আপনাদের মুখস্থ করে এটা করাই দিতে পারি, বাট অ্যাকচুয়ালি এই সাইক্লিসিটি টেবিলটা কিভাবে হলো এটা আসলে আপনাদেরকে বুঝতে হবে, তাইলে আপনারা এক্সাম হলে প্রবলেম সলভ করতে পারবেন। চলেন আমরা দেখি। আচ্ছা দেখেন, 300, এই 637, তাই তো? এটা 637, এটার যদি পাওয়ার 1 নেই তাহলে এটা কি হবে বলেন তো? এটা হবে না। আচ্ছা, 637 এটার পাওয়ার 2 নেই, তাহলে কি হবে? 637 ইন্টু 637, এই সংখ্যাটার ইউনিট অ্যামাউন্ট, ইউনিট ডিজিট কি হবে বলেন তো? এই 7 7 49 না? হ্যাঁ, জি গুণ ভাইয়া। কিভাবে করি আমরা মনে আছে? ছোট্ট একটা গুণ করে দেখাই, ধরেন 23 গুণ 24। আমরা গুণ কিভাবে করি? প্রথমে 4 দিয়ে পুরোটাকে গুণ দিই। তো 3 4 12, 2 হাতে 1, 4 দুগুনি 8 আর 1 9। এখানে আমরা একটা ক্রস দিই। এবার আবার 2 দিয়ে এই 3 কে গুণ করি, 3 দুগুনি 6, 2 দুগুনি 4। তো এই যে আমার 7 দিয়ে প্রথমে 3 4 12 হয়েছিল, ওই যে 12-র যে 2, এই 2 অলওয়েজ থেকে যায় না? জি ভাইয়া। হ্যাঁ। তো এখানে এগেইন এই যে 7 7 49-এর যে 9, এই 9টা অলওয়েজ ইউনিটে থেকে যাবে না? এরপরে যা কিছু হবে সব তো এই পাশে হবে, বাট আমি যখন সবগুলা যোগ করব তখন এই 9 তো এখানে থেকে যাবে। জি এরকম না বিষয়টা? দেখেন তো। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম যে এই সংখ্যাটার লাস্টে 9 থাকবে। বোঝা গেল? ফাইন, দেখি কি হয়, আগাইতে থাকি। এখন আমরা এটার পাওয়ার 3 করে দেই। তো এখন আমরা জানি যে যখন পাওয়ার 2টা থাকে তখন সেটা লাস্টে 9 থাকে, তাহলে এটার সাথে যদি আমি আবার 337 গুণ করি, তাহলে বলেন তো এবার এই সংখ্যাটার লাস্টে কত থাকবে? এই 3। 7-এর সাথে 9 গুণ করলে 3 7, সরি ভুল বললাম, 7-এর সাথে 9 গুণ করলে কত হয়? 7 9 63, 63 3 থাকে না লাস্টে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা লাস্টে কিন্তু 3 আছে। চলেন আমরা আরেকটু আগাই, দেখি কি হয়। এবার এটাকে পাওয়ার 4 করি। তাহলে এই তিনটা সংখ্যার লাস্টে আছে 3, আর একবার হচ্ছে এটা দিয়ে গুণ দেবো, তাহলে এই 7কে আবার 3 দিয়ে গুণ দিব না আমি? জি ভাইয়া, 21 হবে। সো আসে, এ 1। আছে 21, 21-এর 1 হবে তাই তো? জি আচ্ছা, তো খেয়াল করেন আমার পাওয়ার যখন 1 ছিল তখন তার লাস্টের ডিজিট ছিল 7, পাওয়ার যখন 2 হলো তখন তার লাস্টের ডিজিট হলো 9, পাওয়ার যখন 3 হলো তখন তার লাস্টের ডিজিট হলো 3, পাওয়ার যখন 4 হলো তখন তার লাস্টের ডিজিট হলো 1। চলেন পাওয়ার 5 হলে কি হয় আমরা দেখি। 4টা পর্যন্ত হচ্ছে 1 থাকে, তাহলে আর একবার 637 গুণ দিব, তাহলে এই 1-এর সাথে এই 7 গুণ হবে না? জি, 7 আসবে। আসলো 7। চলেন আরো পাওয়ার বাড়াই, দেখি কি হয়। তাহলে এই 7-এর সাথে আবার এটা গুণ দেব,
সো 7 7 49, 9। আপনি ইয়েস। যদি আরো পারেন দেখেন এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে। সাইকেলটা কেমন দেখেন? 7 9 3 1 7। দেখেন প্রথমে হলো 7, তারপরে হইছে 9, তারপরে হইছে 3, তারপরে হইছে 1, তারপরে দেখেন আবার হইছে দেখেন 7, জি। তারপরে হইছে 9। আপনি যদি আরেকটা বার বাড়ান তাহলে দেখেন আপনি 3 পাবেন, আপনি 1 পাবেন। আপনি আবার যদি পাওয়ার বাড়াইতে থাকেন এটা এইভাবে সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকবে। সো 637 তার পাওয়ার যখন 1, সেটার ইউনিট অ্যামাউন্টে পাওয়া যাবে 7। তার পাওয়ার যখন 2, তখন ইউনিট ডিজিটে পাওয়া যাবে 9। তার পাওয়ার যখন 3, তখন তার ইউনিট ডিজিটে পাওয়া যাবে 3। তার পাওয়ার যখন 4, তখন তার ইউনিট ডিজিটে পাওয়া যাবে 1। তাহলে আমাকে বলেন, আমরা বলেছিলাম কি 2024, তাই না? তো জি ভাই। এখন প্রত্যেক চতুর্থ যেই সংখ্যাটা আমরা পাচ্ছি পাওয়ার, ওইটা হলে তখন তার ইউনিট ডিজিট হচ্ছে 1। তাহলে এই 2024 বেসিক্যালি কি আপনার হিসাব করলে এই 4-এর হিসাবে আসবে না? হ্যাঁ, ভাই 4 দিয়ে কি ভাগ করবো? হ্যাঁ, 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 4 দিয়ে ভাগ করবেন, ইয়েস। বেসিক্যালি আপনি 4 দিয়ে ভাগ করবেন আর কি। তো দেখেন এটাকে 4 দ্বারা ভাগ করা যায়। জি ভাই, লাস্ট সো 24 আছে। হ্যাঁ, সো এই সংখ্যাটার লাস্টের ইউনিট ডিজিট হবে 1। ঠিক আছে, খেয়াল করেন আমরা এই মাত্র 7-এর নিয়ে কাজ করছি, দেখছেন এখানে সব কিন্তু এই যে শুরুতে যে ইউনিটটা ছিল সেটা নিয়ে কাজ হয়েছে। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে আপনি 7-এর ঘরের দিকে তাকান। 7-এর ঘরে আপনি দেখেন এই সাইকেলটা কত, 7 9 3 4 এরকম না? 7 9 3 4, সরি 7 9 3 1। দেখেন এখানে দেওয়া আছে 7 9 3 1। দেখছেন এটা হচ্ছে আপনার পাওয়ার সাইকেল। আর সাইক্লিসিটি হচ্ছে 4টা ধাপ অতিক্রম করলে সে আবার নতুন একটা সাইকেল শুরু করে। সো সাইক্লিসিটি হচ্ছে 4। ও আপনি আচ্ছা একটু আচ্ছা। টেবিলটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ঠিক একইভাবে প্রত্যেকটা অঙ্ক এভাবে একটা নির্দিষ্ট সংখ্যা, মানে নির্দিষ্ট মানে কয়েকটা ধাপ পরে আপনার রোটেট করা শুরু করে, মানে ঘোরা শুরু করে, সাইকেল তৈরি করে। কেউ কেউ সাইকেল খুব দ্রুত তৈরি করে। আমরা যদি 9-এর ক্ষেত্রে এই সেম জিনিসটা দেখি, তাহলে দেখবো 9 খুব দ্রুত এই সাইকেলটা তৈরি করছে। যদি আমরা এরকম নিতাম, তাহলে আমরা বলছি লাস্টের ডিজিট 9। আচ্ছা, এটা একটু ইয়ে ডিফারেন্ট নেই। সো 9 নং 81, 81-র 1 হচ্ছে লাস্টে থাকে। 1 আছে, আর এখানে আবার এটা দিয়ে গুণ দিচ্ছি। সো 9-কে 1 দিয়ে গুণ দিব, সো 9 1 কে 9। আচ্ছা একটু, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। সো এগেইন আমি হচ্ছে 9-কে 639 দিয়ে গুণ দিচ্ছি, 9 নং 81-র 1। দেখেন অলরেডি কিন্তু সে সাইকেল এ ঢুকে পড়ছে। এটা হচ্ছে 9 1 9 1। সো সে কিন্তু মাত্র 2টা ধাপ পরেই সে কিন্তু সাইকেলে ঢুকে পড়ে। তো তার সাইক্লিসিটি হচ্ছে দেখেন 2, এবং তার সাইকেল দেখেন 9 আর 1। ঠিক আছে, 5 আর 6-এর ক্ষেত্রে আসলে কোনো সাইকেল নাই। আপনি 5-কে যতবারই গুণ দেন না কেন সেটা কিন্তু 5 5 25, পাঁচ আচ্ছা পঁচিশ একশো ভাইয়া, পঁচিশ জি বলেন। আহ এখানে কি প্রাইম নাম্বারের সাথে একটা মিল আছে পাওয়ার অফ সাইকেলের? কারণ হচ্ছে কি
প্রাইম নাম্বার এগুলো বেশি। প্রাইম নাম্বার বেশি কিভাবে বলছি আমরা হচ্ছে এখানে 6 দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি, 4 আছে, 6 আছে। এটা তো আসলে সেরকম কোনো মানে অ্যানালজি দেখা যাচ্ছে না তো। আমার মনে হয় না প্রাইম নাম্বারের সাথে সেরকম কোনো হয়তো কোরিলেশন বা কোনো সম্পর্ক আছে। থাকতে পারে, আমি হয়তো চোখে দেখতে পাচ্ছি না, বাট আমার মনে হচ্ছে না আর কি। ঠিক আছে। সো এটা কিন্তু যে কোনো নাম্বারের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। সো আমাদেরকে যদি একটা বড় সড়ো সংখ্যা দিয়ে সেটার পাওয়ারেও যদি বড় সড়ো কিছু দিয়ে বলে যে তার ইউনিট ডিজিট কত হবে, তো আমরা কিন্তু এইভাবে বের করতে পারি। কারণ আমাদের কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা লাগবে না, আমাদের লাগবে শুধু লাস্টে ডিজিট কোনটা আছে সেটা, ইউনিট ইউনিট ডিজিটটা লাগবে। ঠিক আছে। সো এই টেবিলটা এখানে দেওয়া আছে, আমি বলবো যে আপনারা টেবিলটা কখনোই মুখস্থ করবেন না, কোনো দরকার নাই। আপনারা নিজেদের মতো এইভাবে বুঝে বুঝে প্রসেস অনুযায়ী করবেন। তো চলেন আমরা একটা দুটা প্রবলেম দেখি এর উপরে। বলা হচ্ছে এন হচ্ছে, এটা হচ্ছে জিমেটের একটা প্রবলেম। সো এন হচ্ছে একটা নাম্বার, সেই নাম্বারটা কেমন, 2 the power 43 43 2 the power 33। এইটার ইউনিট ডিজিটটা কত হবে? ঠিক আছে, এইটার ইউনিট ডিজিট কত হবে? সো এখন আমরা এইটার ইউনিট ডিজিট বের করতে পারবো, একটু আগে আমরা দেখছি। এন্ড দেন দুইটা ইউনিট ডিজিট যদি আমরা যোগ করে দিই, যোগ কিভাবে কাজ করে, ধরেন 275 আর 656। তো এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট যোগ করলে 5 আর 6 11। 11-র এক লিখি না, হাতে তো আমরা এক রাখি। তো আমি যদি দুইটা লেখছে, আমি এই সংখ্যা দুইটা জানি না, এই সংখ্যা দুইটা আমি জানি না। তো আমি শুধু জানি একটা ইউনিট ডিজিটে আছে 5 আর একটা আছে 6। তাহলে আমি যদি সংখ্যাটা পুরোটা নাও জানি, বাট স্টিল আমি তো এদের দুইটার যোগফলের ইউনিটে যে এক থাকবে এই ডিসিশনটা তো নিতে পারবো, পারবো কিনা? আপনারা কি বুঝছেন নাকি একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে? বোঝা গেছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমরা সেটাই করব, আমরা আলাদা আলাদা ভাবে এটা ইউনিটটা বের করব, ইউনিট ডিজিটটা বের করব, এন্ড সেটা দুইটা যোগ করে দেখবো যে ইউনিট জায়গায় কি আসে। চলেন আপনারা একটু হাত চালান, আমিও একটু করার চেষ্টা করি। সো 33 কে আমি যদি একবার গুণ দেই তাইলে আমি পাবো 33। এটাকে যদি দুইবার গুণ দেই, সো 33 × 33, সো 3 3 × 9, সো এখানে আসবে 9। এটাকে আমি যদি তিনবার গুণ দেই, সো 9 কে আমি আবার 33 দিয়ে গুণ দেবো, সো 3 9 27, 7 আসে। যদি আরেকবার যাই, 7 কে গুণ দিব, সো 3 7 21, 1 আসে। এই গুণটা আমাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার সাইকেলটা রিপিট করা শুরু করে। আমি এক্সপেক্ট করছি এখনই আমার সাইকেলটা রিপিট করবে। সো 1-এর সাথে 33 গুণ দিব, সো 3 আর 1 গুণ দিলে হবে 3 1 কে 3। সো দেখেন আমার আবার সাইকেলটা ওই আগের জায়গায় ফিরে আসছে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা বলছি 1 হলে সেটা পাওয়ার 1 হলে 3 পাই, 2 হলে পাই 9, 3 হলে পাই 7, 4 হলে পাই 1। তাহলে 43, তাহলে 40তম যেই পাওয়ারটা আছে সেটা অবশ্যই হবে হচ্ছে 1, মানে 33 to the power 40। এইটার ইউনিট ডিজিট হবে 1। 33 to the power 41, এটার ইউনিট ডিজিট হবে 3। 33 to the power 42, এটার ইউনিট ডিজিট হবে 9। 33 to the power 43, এটার ইউনিট ডিজিট হবে 7। সো এইটুকুর ইউনিট ডিজিট হবে হচ্ছে 7। এটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আপনারা একটু আমার সাথে সাথে করেন। ভাইয়া 40 ইউনিট ডিজিট 1 কেন হলো বুঝিনি। আচ্ছা, কেন এটা 40, আমরা সাইকেলটা রিপিট করছি, লেটস সে আমরা 4 বার
হইলে তো এটা সাইকেল আবার ফিরে যাচ্ছে, রাইট? এর সাইক্লিসিটি তো 4, তাই তো? 4টা ধাপ কমপ্লিট করলে এটা ফিরে যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 1 থেকে 4 পর্যন্ত একটা সাইকেল, 5 থেকে 8 পর্যন্ত আরেকটা সাইকেল, 9 থেকে 12 পর্যন্ত আপনার আরেকটা সাইকেল, 13 থেকে 16 পর্যন্ত আরেকটা সাইকেল, এভাবে করে আমি যদি 37 থেকে 40 পর্যন্ত যাই তাহলে আমার একটা সাইকেল শেষ হয়। সো আমি 3 টু দ্য পাওয়ার 40 যদি করি তাইলে আমি পাই 1। ঠিক আছে? এখন কি বুঝছেন? ভাইয়া 3 কেন না? আচ্ছা, সাইকেল তো থ্রি। শুরু হয় 3 দিয়ে। সাইকেল শুরু হচ্ছে, 3 দিয়ে, কিন্তু আমার এটা তো লাস্টের ইয়েটা না। আমার যদি 3 টু দি পাওয়ার 37 নিতাম তাইলে সেটা হয়তো আপনার 3। 3 টু দি পাওয়ার 38 নিতাম তাইলে হতো 9। 3 টু দি পাওয়ার 39 নিলে হয়তো 7। আর 3 টু দি পাওয়ার 40 নিলে হবে 1। আপনি একটা কাজ করবেন বাসায়। আহ আপনি এটা জি থার্টি থ্রি ভাইয়া। টু দি পাওয়ার আপনি 33 টু দি পাওয়ার 43 না, আপনি 33 টু দি পাওয়ার 23 নিয়ে বের করার চেষ্টা করবেন, এবং আপনি স্টেপ গ্যাপ দিবেন না, আপনি সব লিখবেন খাতায়। আপনি তো এতটুকু তো বুঝছেন, এই সাইকেল যে ঘুরতেছে এটা তো বুঝছেন। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ। সো আপনি লিখবেন পুরোটা, এই যে আমি 5 পর্যন্ত লিখছি না, আপনি পুরোটা লিখবেন, 6 7 8 এভাবে করে 23 আসবেন। আপনি 33 টু দ্য পাওয়ার 29 আসবেন, এবং আপনি একটা প্যাটার্ন বের করার চেষ্টা করবেন নিজে নিজে, এবং তখন আপনি এটা বুঝতে পারবেন যে কিভাবে এটা হচ্ছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ওকে। বেসিক্যালি এখানে যেই পাওয়ারটা থাকে সেই পাওয়ারকে এই সাইক্লিসিটি দিয়ে ভাগ করতে হয়। এই যে 40কে আমি 4 দ্বারা যে ভাগ করতেছি, আমার ভাগফল সরাসরি হয়ে যাচ্ছে না? সো ওই হিসাবে আর কি এইটা হয়। এখানে তো লেখা সব একেবারে মিক্স করে ফেলেছি আমি। আচ্ছা, তাহলে 33 এর লাস্টের ডিজিটটা হচ্ছে 7, আমরা এতটুকু বুঝছি। আপনার তাহলে এবার 43 এর টু দি পাওয়ার 33 এটার লাস্টের ডিজিটটা বের করে ফেলেন। এটা কি জিরো হবে স্যার? 0? মানে আপনি কি একেবারে ফাইনাল অ্যান্সার বলতেছেন আমাকে? জি ভাই, আমারও জি জিরো আসছে। জি ভাইয়া। আরে বাবা, আপনারা তো সবাই হেভি অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের মনে হয় হইছে, বাট আমি একটু করি, হ্যাঁ? তাও আমি একটু করি, সবাই হয়তো পারে নাই, যারা পারে নাই বা যারা সামনে দেখবে তাদের জন্য তো করে দিতে হবে, অনেকেই আছে যারা রেকর্ড দেখে নিবে, তো তাদের জন্য একটু করতে হবে। চলেন আমরা করি, আর আপনারা যারা করছেন তাদের সাথে মিলাই নেন, ঠিক আছে? সো 43, এটাকে যদি আমি একবার গুণ করি তাহলে আমি লাস্টের ডিজিটটা পাই 3। এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে 43 × 43, দিস গিভস আস 3 × 9। আচ্ছা, এগেইন এটা আসলে মনে হয় বোঝাই যাচ্ছে। সো 43 কিউব, 9 এর সাথে আবার 43 গুণ করব। সো এটা হচ্ছে 3 × 9 = 27, 7। 43 স্কোয়ার, 7 এর সাথে 43 গুণ করব, 3 × 7 = 21। 43 5। সো বেসিক্যালি দেখেন, ইউনিট অ্যামাউন্ট যেটা হয় আমার সেটা সাইক্লিসিটি হিসাব করতে হয়। এটার ইউনিট অ্যামাউন্টও 3 ছিল, এটার ইউনিট অ্যামাউন্টও কিন্তু 3, এবং দেখেন সাইক্লিসিটিটা কিন্তু সেম, 3 9 7 1 3। দেখেন, এই যে আমাদের আগেও তাই ছিল, এই যে 3 9 7 1 এরকম ছিল। সো এখন আমাকে বের করতে হবে 33তম পাওয়ারে কত হবে। তাহলে আমরা বলতে পারি যে আপনার 4-এ আপনার হচ্ছে ইয়ে হয়, তাহলে 32-এ 43 টু দি পাওয়ার 32, এখানে যে হচ্ছে আপনার এই 1 হবে, এখানে যে একটা সাইকেল কমপ্লিট হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, সাইকেল কমপ্লিটের বিষয়টা আমি আর একটু ভালোভাবে বলি। আপনার 4-এ একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, 8-এ একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, 12-তে একবার কমপ্লিট হচ্ছে, 16-তে একবার কমপ্লিট হচ্ছে, 20-এ আরেকবার কমপ্লিট হচ্ছে, 24-এ হচ্ছে, 28-এ হচ্ছে। দেখেন 4-এর গুণিতক আকারে বাড়তেছে না? 4 × 4 = 4 × 2 = 8,
সো আপনি দেখেন, তাহলে ডেফিনেটলি 32-এ যে একটা আপনার সাইকেল কমপ্লিট হবে। তো সাইকেল যেখানে কমপ্লিট হবে সেই পাওয়ারের লাস্টে ওই সংখ্যাটাই আসে 1। তাহলে 43 টু দি পাওয়ার 32 gives you লাস্টে হচ্ছে 1। তাহলে 43 টু দি পাওয়ার 33 উইল গিভ ইউ লাস্টে কত, 3। তো এখন আগেরটা আপনি পাইছিলেন লাস্টে 7, আর এটাই পাইছিলেন 3, তাহলে 7 আর 3 যোগ করেন। তাহলে ফাইনালি আমি এই সবটা মুছে দিলাম। আচ্ছা, ধরেন এটা বিশাল বড় একটা সংখ্যা হয়েছে, 33 টু দি পাওয়ার 43। আপনি শুধু জানেন যে এখানে 7 আছে। আবার 43 টু দি পাওয়ার 33 এটাও একটা বিশাল বড় সংখ্যা হয়েছে, শুধু আপনি জানেন যে এখানে 3 আছে। তাহলে এই দুইটাকে আমি যদি যোগ করি, তাহলে আমি যোগটা কিভাবে শুরু করতাম? 7 আর 3 10 লিখতাম, হাতে থাকতো 1, এই 1 হচ্ছে এদের কার সাথে যোগ করে দিতাম, তারপর আমি ফার্দার যোগ আগাইতাম। বাট এদের যোগফলের ইউনিট অ্যামাউন্টে যে 0 থাকতো, এটা তো আমি বুঝতে পারতাম নাকি? সো অ্যান্সার হচ্ছে এ, 0। বোঝা গেল? আচ্ছা, তো আপনারা এই প্রবলেমটা একটু ভালো করে দেখবেন। এই একটা প্রবলেম বুঝলে সাইক্লিস্টের বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার ক্লাসে তো অলরেডি আপনাদের গ্রুপে লাইভ হচ্ছে, সো লাইভটা থেকে যাবে। আপনারা লাইভ থেকে এটা আবার একটু বুঝবেন। স্টিল আপনারা যদি কোনো সমস্যা থাকে বা না বুঝে থাকেন, আমাকে ফার্দার ইনবক্সে হোক বা ওই গ্রুপে পোস্ট দিয়ে হোক আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আবার বলার। ঠিক আছে? ওকে। সো এটা হচ্ছে এক্সাম ভেদার একটা প্রবলেম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 - 1 এইটা কত দ্বারা ডিভিজিবল এটা বের করতে হবে। ঠিক আছে? সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে করব হচ্ছে, আমরা জানি a² - b² = a+b ইন্টু a - b। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা দিয়ে এটাকে ভাঙানো শুরু করব। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার - 1 হোল স্কোয়ার। সো এটা দিলে আমাদের কি আসে, 2 টু দি পাওয়ার 8 - 1, 2 টু দি পাওয়ার 8 + 1। দেখেন এইটুককে কিন্তু আবার a² - সেটা কেমন, 2 টু দি পাওয়ার 4 স্কোয়ার - 1, আর এটা যা ছিল তাই। তাহলে এটাকে যদি আবার আমি a² - b² করি, তাহলে 2 টু দি পাওয়ার 4 - 1, 2 টু দি পাওয়ার 4 + 1, এখানে 2 টু দি পাওয়ার 8 + 1। এই ভাঙানোটা কি আপনারা বুঝলেন? জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করছি দুইবার। আচ্ছা, সো এখন 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তো 16 - 1 হচ্ছে 15, 16 + 1 হচ্ছে 17, আর এটা যা আছে তা থাকুক। তাহলে দেখেন একটা সংখ্যাকে আমি যদি এইভাবে লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি না যে এই সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 2 টু দি পাওয়ার 8 + 1 দ্বারা কিন্তু বিভাজ্য। সো আপনি দেখেন আপনার অপশন আছে 11, আছে 17, 13, 19। সো আমার অ্যান্সার হচ্ছে 17, এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আজকে এই কয়টা প্রবলেমই ছিল। আজকে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা বেশি করে ফেলছি। আমরা নেক্সট দিন হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে অংশটা, সেটা হচ্ছে আপনার রিমাইন্ডার যে বিষয়গুলো, সেটা করব। এবং সাথে সাথে আমরা HCF, LCM মানে লসাগু গসাগু যেটা, সেটা হচ্ছে দেখব। ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। আমরা হোপফুলি নেক্সট সোমবারে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে।
আর আপনাদের লাইফটা হচ্ছে গ্রুপে অলরেডি লাইভ তো হচ্ছে, তো ওখান থেকে আপনারা তো পেয়ে যাচ্ছেন। আপনাদের আর কোনো সমস্যা আছে এই যে আজকে যে পড়াশোনাগুলো করলাম, বা এই যে প্রবলেমটা, এনিথিং? নাই আচ্ছা ভাই। যদি কোনো আচ্ছা যদি কোনো সমস্যা না থাকে আপনারা একটু আমাকে জানাবেন যে টেকনিক্যালি আপনারা কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমার কোনো ভয়েসে সমস্যা হচ্ছে কিনা, বা আমার রাইটিং সেট আপে আপনাদের লেখা দেখতে বা স্লাইডে বা এনিথিং কোনো সমস্যা হচ্ছে কিনা একটা ফিডব্যাক দিন আমাকে। বা আমি কোথায় একটু আপডেট করলে আপনাদের আর একটু বোঝা সহজ হইতে পারে, বা আপনাদের কি হইতে পারে বিষয়টা। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা এখানেও বলতে পারেন বা আমাকে ইনবক্সেও জানাইতে পারেন, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য যেটা ভালো হয় আপনারা সেটা আমি করার, ঠিক আছে? ওকে ভাইয়া। আপনারা সাইক আপনারা সাইক্লিসিটির বিষয়টা একটু ভালো করে দেখবেন, এই জিনিসটা কিন্তু বেশ কাজে লাগে, ঠিক আছে? ভাই তো ঠিক একটা আছে। ফিডব্যাক ছিল। হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে যদি ম্যাথ গুলো আগে থেকে দিয়ে দিতেন, মানে আমরা একটু নিজে নিজে করে দেখতাম, একটা নিজে নিজে প্রবলেম করে দেখলে তারপরে বোঝা যায়। মানে হঠাৎ দেখতেছি তো কেমন জানি লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা যাচ্ছেন যে আমি ক্লাসে আসার আগে আপনাদের কাছে এই স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। লেটস সি কতটুকু পাবো কথা দিতে পারছি না, বাট আমি চেষ্টা করবো প্রবলেম গুলা যেগুলো আজকে যেগুলো ক্লাসে আলোচনা হবে সেগুলো আগে থেকে দিয়ে দেওয়া। বাট লেটস সি আর কি। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক আপু। আচ্ছা, থ্যাংক সো ইউ ভাইয়া। ভালো থাকবেন, গুড নাইট আপনারা। হুম হুম।